ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। নমস্কার বন্ধুরা, আমি পুলক রয়েছি তোমাদের সাথে। তোমরা দেখছো রিপোর্টার বাংলা। তো প্রথমে যে বললাম ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, কেন বললাম? এসএসসি রায়ের লাস্ট যে হিয়ারিং ডেট ছিল 10ই ফেব্রুয়ারি। আপনারা সবাই জানেন সুপ্রিম কোর্ট প্রথম থেকে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে যে যদি রাজ্য সরকার কোনো তথ্য না দিতে পারে তাহলে কিন্তু 26,000 চাকরি বাতিল হবেই হবে। সেরকম একটা আওয়াজ কিন্তু তিনি অনেক আগেই দিয়েছিলেন। তো 10 তারিখও লাস্ট যেটা হিয়ারিং ছিল, সেদিনও শুনানিতে যেটা জানা গেল যে সুপ্রিম কোর্ট কিন্তু তার বক্তব্য থেকে কোনোভাবে নড়েননি। তিনি পরিষ্কার জানিয়েছেন যদি কোনো তথ্য রাজ্য সরকার না দিতে পারে তাহলে কিন্তু 26,000 চাকরি বাতিল হবেই হবে, কিচ্ছু করার নেই। কেন এই কথা সুপ্রিম কোর্ট বলেছিলেন? তিনি পর্যবেক্ষণ করে দেখেছেন যে এর ভেতরে কিছু একটা তো গন্ডগোল আছেই। যেটা দাবি করা হচ্ছে যে বেআইনিভাবে চাকরি নিয়োগ, সুপ্রিম কোর্টের কাছে সিবিআই যা রিপোর্ট দিয়েছে, রাজ্য সরকার যা রিপোর্ট দিয়েছে, বা অন্যান্য যারা রয়েছেন তারা যা রিপোর্ট দিয়েছেন, তো তিনি পর্যবেক্ষণ করে দেখেছেন যে হ্যাঁ, নিশ্চয়ই কিছু বেআইনি নিয়োগ হয়েছে। তো রাজ্যকে তিনি অনেক সময় দিয়েছেন, যে জানতে চেয়েছেন যে কতজন বেআইনি নিয়োগ হয়েছে, আপনারা তার লিস্ট দিন। রাজ্য সরকার কিন্তু দেয়নি, বা যেগুলো দিয়েছে সেগুলো সুপ্রিম কোর্টের পছন্দ হয়নি। যিনি চিফ জাস্টিস আছেন সঞ্জীব খান্না, তো তার হয়তো পছন্দ হয়নি যে রাজ্যে যে রিপোর্ট দিচ্ছে সেগুলো হয়তো তার পছন্দ হচ্ছে না। তো তিনি সবকিছু বিবেচনা করে তিনি প্রথম থেকে হিন্টস দিয়ে রেখেছিলেন, আভাস দিয়েছিলেন যে যদি তথ্য না পাওয়া যায় তাহলে কিন্তু পুরো প্যানেল বাদ দিয়ে দিতে হবে, এরকম একটা আভাস তিনি দিয়েছিলেন। এবং লাস্ট যে শুনানি ছিল 10 তারিখ, সেখানেও তিনি একই কথা জানিয়েছেন যে রিপোর্ট যদি না আসে বা রাজ্য সরকার যদি কোনো তথ্য না দিতে পারে তাহলে কিন্তু 26,000 চাকরি বাতিল হবেই হবে। তো বাকি রয়েছে রায়। যেহেতু শুনানি শেষ হয়ে গেছে 10 তারিখ, তো ঠিক রায় আসতে বাকি, তার মাঝে গতকাল হঠাৎ সুপ্রিম কোর্টের দুয়ারে হাজির এসএসসি। তারা জানিয়েছে যে তারা কিছু নথি জমা দিতে চায়। তার মানে এখান থেকে একটা পরিষ্কার জিনিস স্পষ্ট হচ্ছে যে রাজ্য সরকার চেয়েছিল যে আমরা যদি কোনো নথি না জমা দিই তাহলে হয়তো সুপ্রিম কোর্ট 26,000 চাকরিও বাতিল করবে না, আর মামলাটা হয়তো এখানে নিষ্পত্তি করে দেবে, এরকম একটা তাদের ধারণা ছিল। কিন্তু সুপ্রিম কোর্টকে কি এত বোকা ভাবলে চলবে? তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে নথি না দিলে কোনোভাবেই কিন্তু এই প্যানেল থাকবে না। তো গতকাল এসএসসি সুপ্রিমের কাছে যায়, সুপ্রিম কোর্টের কাছে, এবং সে জানায় যে 26,000 চাকরি বাতিল মামলায় তারা কিছু নথি জমা দিতে চায়। মানে এখান থেকে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে রাজ্য সরকারের কাছে হয়তো লিস্ট আছে, রাজ্য সরকারের কাছে লিস্ট আছেই আছে, না হলে তারা কেন সুপ্রিম কোর্টে যাবে? এবং তারা বুঝতে পারছে যে আমরা যদি না নথি জমা দিই তাহলে পুরো 26,000 চাকরি বাতিল হয়ে যাবে। তো সেই হিসেবে তারা নথি জমা দিতে চায়। মানে এখান থেকে আমরা একটা, দেখুন এটা তো বিচারের বিষয়, তো কি হবে না হবে সেগুলো আমরা জানি না। তো আমার একটা ব্যক্তিগত ধারণা যেটা মনে হচ্ছে যে রাজ্য সরকার কিছু নামের লিস্ট দেবে, যে সেটা 5,000 হতে পারে, 7,000 হতে পারে, কি 8,000, 10,000, কিছু একটা হোক, কি 3,000 হোক। তো সুপ্রিম কোর্ট তার উপরে বিচার করতে পারে যদি তাদের পছন্দ হয়। তারা সবকিছু খতিয়ে দেখবে। ব্যাপারটা এরকম নয় যে এসএসসি বলে দিল আর সুপ্রিম কোর্ট সেটা মেনে নিল, এরকম নয়। এসএসসি তার নথি জমা দেবে, সেখান থেকে সুপ্রিম কোর্ট সেটা পর্যবেক্ষণ করবে এবং তারা দেখবে যে এর মধ্যে কতটা সত্যি আছে আর কতটা মিথ্যে আছে। সেটাও কিন্তু একটা বিচারের প্রক্রিয়া। তো সেটা তারা দেখবে, তারপরে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে যে কি রায় দেওয়া যেতে পারে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে সোমবারের মধ্যে কিন্তু নথি জমা দিতে হবে। মানে আর কয়েকটা, হাতে গোনা কয়েকটা দিন, তার মধ্যে কিন্তু নথি জমা দিতে হবে। মানে যারা হয়তো ভেবেছিলেন যে সুপ্রিম কোর্টে যারা বিচারপতি আগে যিনি ছিলেন DY চন্দ্রচূড়, তিনি যেভাবে কেসটাকে ঝুলিয়ে রেখেছিলেন, কিন্তু বর্তমান যিনি রয়েছেন চিফ জাস্টিস সঞ্জীব খান্না, তিনি কিন্তু সম্পূর্ণ আলাদা। তিনি চাইছেন যে যত তাড়াতাড়ি হোক এই প্রক্রিয়া কিন্তু শেষ করতে হবে, এই বিচার প্রক্রিয়া। তার কারণ এটা আজকের মামলা নয়, এসএসসি মামলা আজকে বহু বছরের মামলা, অনেক বছর হয়ে গেছে। আর আপনারা সবাই জানেন লাস্ট এসএসসি পরীক্ষা হয়েছে 2016 সালে, তারপরে কিন্তু কোনো এসএসসি পরীক্ষা হয়নি। কেন হয়নি? তার কারণ 8 বছর ধরে এসএসসি পরীক্ষা হয়নি, যাতে ছাত্রছাত্রীরা ভালো শিক্ষা পায়। সেই হিসেবে রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো রিকোয়ারমেন্ট তারা করবেন না, এসএসসি হোক বা অন্য কিছু হোক। মানে এটা একটা প্রক্রিয়া যে ছাত্রছাত্রীদের ভালো শিক্ষা দিতে গেলে মাস্টার নিয়োগ করা যাবে না। তো আপাতত এসএসসি গেছে সুপ্রিম কোর্টের কাছে,
কি নথি জমা দেয় সেদিকে আমাদের সবাইকে তাকিয়ে থাকতে হবে। সোমবার নথি জমা দেওয়ার শেষ দিন। তারপর পুনরায় হয়তো এই মামলাটি হয়তো আবার তিনি শুনবেন, যিনি রয়েছেন চিফ জাস্টিস সঞ্জীব খান্না। তিনি শোনার পর তিনি তার রায় দেবেন যে পরবর্তী প্রক্রিয়া কি থাকবে না থাকবে। এতদিন পর্যন্ত যেটা আমরা ভাবছিলাম যে চাকরি বাতিল হবেই হবে, কেননা যতজন আইনজীবী রয়েছেন পশ্চিমবঙ্গে হোক বা আদার্স যারা সুপ্রিম কোর্টেও যারা গেছেন, সবার ম্যাক্সিমাম 90% আইনজীবীর কিন্তু একটাই মত ছিল, যে মত নয়, তাদের একটা পর্যবেক্ষণ ছিল যে যেভাবে এই বিচার প্রক্রিয়া চলছে চাকরি বাঁচানোর কোনো রাস্তা কিন্তু নেই, কোনোভাবেই রাস্তা নেই। কিন্তু গতকাল যেটা সুপ্রিম কোর্টের দুয়ারে এসএসসি জানিয়েছে যে তারা কিছু নথি জমা দিতে চায়, সেখান থেকে আমরা একটা আশা রাখতে পারি যে 26,000 হয়তো পুরো প্যানেল বাদ হবে না। এসএসসি যদি নামের লিস্ট দিয়ে দেয় তাহলে সেখান থেকে হয়তো কিছু বাদ যেতে পারে, এরকম একটা ধারণা রাখা যেতে পারে। তার কারণ এটা বিচারের প্রক্রিয়া, এটা আমরা আগে থেকে বলতে পারি না বা আমরা জানি না, আমরা সাধারণ মানুষ, বিচার প্রক্রিয়া কি হবে না হবে, রায় কে আসবে। এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্ত জানিয়েছেন যে যোগ্য অযোগ্য পৃথকীকরণের রিপোর্ট দেওয়া হয়েছে। এদিন সুপ্রিম কোর্টে তিনি জানান র্যাঙ্ক জাম্পিং ও আউট অফ প্যানেল নিয়ে তাদের কাছে তথ্য রয়েছে, মানে যেটাই বলা হয়েছিল সেটাই, তারা কিছু নথি জমা দেবে এবং সেখান থেকে যদি সুপ্রিম কোর্ট বুঝতে পারে যে হ্যাঁ এই কয়েকজন বেআইনিভাবে ঢুকেছে, সুপ্রিম কোর্ট তার বিচার প্রক্রিয়া তখন দেবে, কি রায় হতে পারে না হতে পারে। তো আপাতত এইটুকুই জানা গেছে যে এসএসসি গেছে সুপ্রিম কোর্টের কাছে, তারা নথি জমা দিতে চায়। তো পরবর্তী রায়ের জন্য আমাদের তাকিয়ে থাকতে হবে। তো আমরাও চাই যাতে 26,000 চাকরি বাতিল না হয়, তার কারণ সেখানে অনেক যোগ্য প্রার্থী রয়েছে। কয়েকজন অযোগ্য প্রার্থীর জন্য যদি যোগ্যদের চাকরি যায় সেটা সত্যি খুব খারাপ বিষয়। তো এই দেখানো ছিল এটা এসএসসির এই বা সুপ্রিম কোর্টের এই যা বিচার প্রক্রিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে আমি পরবর্তীতে আপনাদের কাছে আরো ভালো ভালো খবর পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।